প্রার্থনা, কোরবানি ও আনন্দ ভাগাভাগির দিন আজ দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহের প্রধান জামাত 7:30টায় প্রস্তুত শোলাকিয়া ও গৌরে শহীদ ময়দানও। বহু বছর পর গুলশানে নিজ বাসায় ঈদ উদযাপন করছেন বেগম খালেদা জিয়া। একান্ত সময় কাটাবেন পরিবারের সদস্যদের নিয়ে, নেতাকর্মীদের সঙ্গে করবেন শুভেচ্ছা বিনিময়। আগামী এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন, উপযুক্ত সময় রোডম্যাপ দেবে ইসি। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা, জুলাই ঘোষণা হবে সনদ। ভোটের সময় নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, মন্তব্য বিএনপি নেতার। সন্তোষ প্রকাশ জামায়াতের। সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে দ্বিমত নেই এনসিপির। এবং ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার ধুম বুকিং হয়ে গেছে কক্সবাজার, সিলেট, বান্দরবানের বেশিরভাগ হোটেল রিসোর্ট। নিরাপত্তা বাড়ানো সহ পর্যটকদের বরণে নানা প্রস্তুতি। দেখছিলেন শিরোনাম, ভোরের সময়ের সঙ্গে আছে আইরিন আয়াত। প্রার্থনা, কোরবানি ও আনন্দ ভাগাভাগির দিন আজ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের জামাতের প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। জামাত ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার। অপ্রীতিকর কিছু ঘটলেই থানায় অভিযোগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাজানো ময়দান, সারি সারি খুঁটিতে দেয়া ত্রিপল নামাজের জন্য প্রস্তুত, যেখানে এক কাতারে ঈদের নামাজে ঘুচবে ভেদাভেদ, মিলবে প্রাণে প্রাণ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। বৃষ্টি হলে 8টায় জামাত হবে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। নির্বিঘ্নে ঈদ জামাত অনুষ্ঠানের জন্য জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা। শুক্রবার সকালে ঈদগাহ ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে ব্রিফ করে পুলিশ ও র্যাব। এ সময় নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার। সারা দেশব্যাপী তালিকাভুক্ত ঈদ জামাতের যে স্থানগুলো আছে, যেগুলো বড় বড় এবং উল্লেখিত ঈদ জামাত, যেমন জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম মসজিদ, শোলাকিয়া ঈদগাহ, দিনাজপুরের বড় ঈদগাহ এবং অন্যান্য ঈদগাহ, প্রত্যেকটিতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঈদ জামাতে কোনো প্রকার ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ সঙ্গে না আনার জন্য অনুরোধ করছি। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। এরপর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘুরে দেখেন ঈদগাহ ময়দানের নিরাপত্তা সহ সার্বিক ব্যবস্থাপনা। কোথাও অপ্রীতিকর কিছু ঘটলে থানায় অভিযোগের আহ্বান জানান উপদেষ্টা। আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিব। এদিকে প্রতি বছরের মতো এবারও বাইতুল মোকাররম মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল 8টা, 9টা, 10টা এবং 10:45 অনুষ্ঠিত হবে। সব প্রস্তুতি শেষ, এখন কেবল অপেক্ষা পবিত্র মুহূর্তের, যেখানে এক কাতারে দাঁড়িয়ে ত্যাগের মহিমায় মহিমান্বিত হবেন ধনী গরিব সব শ্রেণী পেশার মানুষ। জাতীয় ঈদগাহ ময়দান থেকে মনির হোসাইন, সময় সংবাদ। এদিকে ঈদুল আজহার নামাজের জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গৌরে শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দান। এছাড়া বিভাগীয় শহরগুলোতেও তৈরি হয়েছে প্রধান ঈদ জামাতের স্থান। বৃষ্টির পূর্বাভাস থাকায় বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে কেন্দ্রীয় মসজিদগুলো। আগামীকাল ঈদুল আজহা। ঈদের নামাজের জন্য সারা দেশে প্রস্তুত হচ্ছে ঈদগাহ ময়দানগুলো। প্রস্তুত হচ্ছে দেশের সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুর ঐতিহাসিক গৌরে শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান। 23 একর জমি নিয়ে বিস্তৃত মাঠটিতে নামাজ আদায়ের জন্য সারা দেশ থেকে মুসল্লিরা আসেন। তাদের শান্তিপূর্ণভাবে ইবাদতের ব্যবস্থা করতে নানা সুবিধা রাখছে কর্তৃপক্ষ। রয়েছে 3 স্তরের নিরাপত্তা। ভারী বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজ আদায়ে সমস্যা হলে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে দিনাজপুর কেন্দ্রীয় মসজিদ। ঈদের প্রথম নামাজ অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান।
এদিকে ঈদুল আজহার 198তম জামাতের জন্য প্রস্তুত করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। সকাল 9টায় মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। 6 একর আয়তনের ঈদগাহে 4 স্তরের নিরাপত্তায় কাজ করছেন বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য। এছাড়া সব বিভাগে প্রস্তুত করা হচ্ছে প্রধান ঈদ জামায়াতের স্থান। শনিবার সকাল 7:30টায় চট্টগ্রামে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে। একই সময়ে রংপুর কেন্দ্রীয় কালেক্টর ঈদগাহ ময়দান, খুলনা নগরীর সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠ, বরিশাল হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দান, রাজশাহীর শাহ মখদুম রহমতুল্লাহ আল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর সকাল 8টায় সিলেটের শাহী ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত হওয়ার কথা রয়েছে। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন একান্ত সময়। ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের সিনিয়র নেতাদের সঙ্গেও। বেগম জিয়া এবং তারেক রহমানের পক্ষে কোরবানিও দেয়া হবে ফিরোজায়। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এম জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বেগম জিয়ার। দেশবাসী ও প্রবাসীদের ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদুল ফিতর উদযাপন করেছেন লন্ডনের ছেলে তারেক রহমানের বাসায়। এবারের ঈদুল আজহা কাটবে গুলশানের বাসা ফিরোজায়। বহু বছর পর উন্মুক্ত পরিবেশে ঢাকায় নেতাকর্মী মুখর ঈদ কাটাবেন বেগম জিয়া। জিয়া পরিবারের কোরবানিও দেওয়া হবে ফিরোজায়। ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে খালেদা জিয়া, তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন জানান, ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত খালেদা জিয়া স্বজনদের সঙ্গে পারিবারিক সময় কাটাবেন। মেজ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার সহ নিকট আত্মীয়রা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করবেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সাথে উনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরিবারের সদস্যদের সাথে ঢাকায় অবস্থান করছেন, তাদের সবার শুভেচ্ছা বিনিময় করবেন। দুই পুত্রবধূকে নিয়ে 6 মে লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঈদ জামাতের প্রস্তুতির খবর জানাতে জাতীয় ঈদগাহ ময়দানে আছেন সহকর্মী নাজমুল সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহী, 7:30 জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেইখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। সেই ঈদ জামাতে অংশ নিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে কিন্তু মুসল্লিরা ইতোমধ্যেই এসে জাতীয় ঈদগাহ ময়দানের যে ঈদের জামাতের অংশ নেওয়ার যে কাতারবন্দি, তারা ইতোমধ্যে কাতারবন্দি হওয়া শুরু করেছেন। আমরা যে জায়গাটিতে আছি সে বলা যায় যে সামনের যে অংশটুকু তা কিন্তু হচ্ছে একেবারে ভরে গেছে এবং সকাল 6টার একটু আগেই আসলে সাধারণ মুসল্লিদের এইখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পুরো ঈদগাহ ময়দানের চারিপাশে এসএসএফ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এই পর্যন্ত আসতে আর্চওয়ে ছাড়াও কয়েকটি ধাপে আসলে তাদের নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। চেকিংয়ের মধ্য দিয়ে মুসল্লিদেরকে এই পর্যন্ত আসতে হচ্ছে। এখানে 7:30 ঈদ জামাতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও সেখানে অংশ নেবেন রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে কারণে এই ঈদ জামাতে মানুষের একটা আকর্ষণ থাকে। ঢাকার আশেপাশে থেকে আমি যেমনটি দেখেছি সকালবেলায় একেবারে বিশেষ করে যাত্রাবাড়ি, উত্তরা বা এই টঙ্গী এ সমস্ত অঞ্চল থেকেও কিন্তু ঈদ জামাতে অংশ নিতে ফজরের নামাজের পরপরই মুসল্লিরা রওনা দিয়েছেন এবং এখন পর্যন্ত বলা চলে যে সামনের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু ভরে গেছে এবং রাস্তায় অসংখ্য মানুষকে পায়ে হেঁটে আমরা এইখানে আসতে দেখেছি। বাকি যারা আছেন তারা পথে আছেন এবং তাদেরকে কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে এইখানে এসে
চেকিংয়ের মধ্য দিয়ে আসলে এ পর্যন্ত প্রবেশ করতে হচ্ছে। ঢাকার এই জাতীয় ঈদগাহ ময়দানের আশেপাশে ছাড়াও ঢাকার একটু দূরে যেমন যাত্রাবাড়ি, টঙ্গী, উত্তরা এই সমস্ত অঞ্চল থেকেও মানুষ কিন্তু রওনা দিয়েছে। প্রতি বছরই সেটি আসলে হয়ে থাকে এবং এই জায়গাটিকে কেন্দ্র করে ঈদের জামাত যেহেতু প্রধান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে অংশ নেবেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সঙ্গে থাকবেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও। সুতরাং এখানে কিন্তু আইন শৃঙ্খলা যেই ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু সর্বোচ্চ কড়াকড়িভাবে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাহউদ্দিন আহমেদ তিনি এখানে এসেছেন এই ঈদ জামাতে অংশ নেবেন। এই ঈদ জামাতে অংশ নিতে শুধুমাত্র রাজনৈতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই সেখানে অংশ নেবেন না, দেশের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু এই ঈদ জামাতে অংশ নেবেন। ইতিমধ্যেই কিন্তু যে সাংস্কৃতিক আমরা দেখতে পাচ্ছি যে অন্যতম নজরুল সঙ্গীত শিল্পী তিনি সালাহউদ্দিন আহমেদ তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, আর বাকিরা পথে রয়েছেন। প্রধান উপদেষ্টা যেহেতু এখানে আসবেন, সুতরাং বাড়তি যে নিরাপত্তা বলয় সেটি আসলে পুরো ঈদগাহ কেন্দ্রিক সেই ব্যবস্থা নিশ্চিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মুসল্লিরা ইতিমধ্যে প্রবেশ করছেন। এই ছিল আমার কাছে জাতীয় ঈদগাহ ময়দান থেকে সর্বশেষ খবর। ঈদ জামাতের খবর জানতে যাব কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ওবায়দুল হক। ঈদুল আজহার জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এই শোলাকিয়া ঈদগাহ কিন্তু 198তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সেই জন্য কিন্তু ইতিমধ্যে মুসল্লিরা কিন্তু দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি বেশ কয়েকজন এখানে কিন্তু জায়নামাজ নিয়ে বসেও পড়েছেন। এই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে কিন্তু এবার অনুষ্ঠিত হবে 198তম ঈদুল আজহার জামাত। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কিন্তু শোলাকিয়া ঈদের জামাত আয়োজন করা হয়েছে। এখানে এই জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এখানে ইমামতি করবেন আওয়ামী লীগ সরকারের আমলে ইমামতি হারানো ইমাম কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, এবং বিকল্প ইমাম হিসেবে থাকছেন মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। আসলে ঐতিহাসিক এই মাঠে আশেপাশের জেলা থেকে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশ নেন। ঈদ জামাতকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। প্রতি বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদ জামাতের জন্য কিন্তু নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সকাল 9টায় এখানে নামাজ অনুষ্ঠিত হবে। বংশ পরম্পরায় এই মাঠে নামাজ পড়েন মুসল্লিরা। এবং শোলাকিয়া মাঠের রেওয়াজ অনুযায়ী ঈদের জামাত শুরুর আগে শটগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হবে। জামাত শুরুর 5 মিনিট আগে 3টি, 3 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে 1টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেওয়া হয়। তো এই প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং নিরাপত্তা পর্যবেক্ষণ করতে কিন্তু ওয়াচ টাওয়ার ছাড়াও সাদা পোশাকে পুলিশ থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে কিন্তু ঢেলে সাজানো হয়েছে এবং নির্বিঘ্নে মুসল্লিরা যাতে নামাজ আদায় করে ঘরে ফিরতে পারেন সেজন্য কিন্তু প্রশাসন সজাগ রয়েছে। এবং এই যে 198তম ঈদুল আজহার জামাতের জন্য কিন্তু মুসল্লিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে অজুর পানি এবং ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে এবং ভৈরব, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন কিন্তু রাখা হয়েছে যাতে করে মুসল্লিরা ময়মনসিংহ ভৈরব থেকে এখানে আসতে পারেন এবং নামাজ শেষে আবার তারা ফিরে যেতে পারেন। সব মিলিয়ে পুরোপুরি প্রস্তুত কিন্তু এই দেশের বৃহত্তম যে ঈদ জামাতের জন্য কিন্তু প্রস্তুত এই শোলাকিয়া ঐতিহাসিক ঈদগাহ মাঠ। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে। আমরা ঈদ জামাতের প্রস্তুতির খবর জানছিলাম কিশোরগঞ্জ থেকে সহকর্মী ওবায়দুল হকের কাছ থেকে এবং শুরুতে যুক্ত ছিলাম জাতীয় ঈদগাহ ময়দান থেকে সহকর্মী নাজমুস সালেহি জানাচ্ছিলেন আমাদের সেখানকার সর্বশেষ। লন্ডনে স্ত্রী ডাক্তার জুবায়দা রহমানকে সঙ্গে নিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার লন্ডনের কিংস্টন এলাকার কিংস মেডাও স্টেডিয়ামে ঈদুল আজহার নামাজ আদায় করেন তারা। এ সময় লন্ডন বিএনপি নেতাকর্মীরাও অংশ নেন ঈদ জামাতে।
পরে নেতাকর্মী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। এর আগে পশ্চিম লন্ডনের সবচেয়ে বড় খোলা মাঠে ঈদের নামাজে অংশ নিতে সকাল 10টায় মাঠে যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মার্চের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোড ম্যাপ দেবে ইসি। করিডোর ও চট্টগ্রাম বন্দর দিয়ে পরাজিত শক্তি অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই মাসেই রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরুষ সবাইকে আমার সালাম জানাচ্ছি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ বক্তব্যের শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সংস্কার, বিচার আর নির্বাচন এই 3 ম্যান্ডেটের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকারের বড় দায়িত্ব একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর শান্তিপূর্ণ ভোটের আয়োজন। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রধান উপদেষ্টা বলেন, কল্যাণমুখী দেশ গড়তে ঐক্যমত্য কমিশনের সুপারিশের আলোকে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে আগামী জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণা করা হবে। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। ফ্যাসিবাদী আমলে ধ্বংস হওয়া অর্থনীতিকে সচল করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি। মানবিক করিডোর বিষয়টি ভিত্তিহীন হলেও গুজব ছড়াচ্ছে পরাজিত শক্তি। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছে যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমি আগেও জানিয়েছি, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে বড় করতে হবে, মজবুত করতে হবে। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের বন্দর ব্যবস্থাপনার উদ্যোগে আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। পরাজিত শক্তি ও তার দেশি বিদেশি দোসরদের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। রমজান, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ও আবহাওয়া বিবেচনায় এপ্রিল নয় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। দলটির স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ভোটের সময় নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। এদিকে প্রধান উপদেষ্টা ভোটের রোড ম্যাপ ঘোষণা করার সন্তোষ প্রকাশ করেছে জামায়াত, এবি পার্টি ও ইসলামী আন্দোলন। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে আপত্তি নেই, তবে এই ইসির অধীনে নির্বাচনে যাবে না এনসিপি। গত কয়েক মাস ধরে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছিল বিএনপি ও সমমনা দলগুলো। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, মতপার্থক্য ও টানাপোড়েন দেখা দেয়। নারী পুরুষ
শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। এরপর একে একে আসতে থাকে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, তবে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের পর। খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে, কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। তবে মোদ্দা কথাই বলতে পারি, আমাদের এবং জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে আপত্তি নেই। সম্ভাব্য উনি একটি বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিনে হবে, এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে। তো এটা যদি এই ধাপে এটা এগোয়, তাহলে আমরা মনে করি এটা ইতিবাচক, এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটিও এই সময়ের মধ্যে হবে, এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, সেই কাজগুলো যাতে দ্রুত মধ্যে শুরু করা হয়। প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমিরের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় আশ্বস্ত হয়েছে জাতি। সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পদক্ষেপ নেবে এমন আশা প্রকাশ করেছেন দলটির আমির শফিকুর রহমান। এদিকে রোডম্যাপ ঘোষণার জন্য এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে এবি পার্টি। সন্তোষ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিস। এপ্রিলে প্রতিকূল আবহাওয়া, পাবলিক পরীক্ষা এবং এর আগে রোজার কারণে নির্বাচনের জন্য সময়টা কতটুকু অনুকূল ও বাস্তবসম্মত হবে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আরও আলোচনা করা ইতিবাচক বলে মনে করে দলটি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ। ঈদযাত্রার শেষ দিনে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটে ঘরমুখী যাত্রীদের রাস্তায় কাটে ঘন্টার পর ঘন্টা। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা, তবে ধীরে ধীরে সড়কে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। মেহেদী হাসান, কাদের তালুকদার ও ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। প্রথম দিকে সব স্বাভাবিক চললেও ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথে নেমে আসে স্থবিরতা। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। দিনভর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্থবির হয়ে থাকে যান চলাচল। কিছুক্ষণ পরপর থেমে থেমে চললেও কচ্ছপ গতির কারণে 3 ঘন্টার রাস্তা পাড়ি দিতে হয়েছে 10 থেকে 12 ঘন্টায়। ভোগান্তি হলেও স্বজনের সঙ্গে ঈদ আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই। ওয়ান ওয়ে রাস্তা, এই পাশ দিয়ে যায় ওই পাশ দিয়ে আসে, এই জ্যামটা যে কিসের জন্য লাগে নিজেরাও জানি না। উঠছি 1টা বাজে রাতের, এখনো জ্যাম। আমাদের যে জ্বালানি আসছিল জ্বালানিও শেষ। ফ্যামিলির সাথে ঈদ করবো, যার জন্য অনেক কষ্ট হলেও সেটা মাইনে নিয়ে বাড়ির দিক যাচ্ছি। এদিকে যানজটের প্রভাবে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি না থাকায় অপেক্ষায় থাকতে হয় হাজার হাজার যাত্রীকে। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে বাসের ছাদে, মোটরসাইকেল বা পশুবাহী ট্রাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও ছিল যানজট। যে জাম লাগে আছে, এখন আজকে বাড়িতে পৌঁছতে পারবো কিনা তাও বিষয়টা বুঝতেছি না। এদিকে গাবতলী বাস টার্মিনালে সময়মতো গাড়ি না আসায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার যারা যেতে পারেননি তাদের অনেকের রাত কেটেছে সড়ক ও বাস কাউন্টারে। টিকিট কাটার পরও যাত্রা বাতিল করেছেন কেউ কেউ। 800-900 ভাড়া চায়, তাও গাড়ি সিট নেই, কখন আসবে না আসবে। এখন আমি আবার বাসা চলে যাব। ফরিদপুর থেকে গাড়ি ছাড়ছে, সেই গাড়ি এখনো হাতে পাই নাই। 3 ঘন্টার রাস্তা ঘুরতেছি, এই ঘন্টা থেকে এই ঘন্টার, এই ঘন্টা থেকে এই ঘন্টার, কোথাও কোনো টিকিটের কোনো সুরাহা নাই। 765 টাকা, আমি 850 টাকা ভাড়া দিচ্ছি। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার উপদেষ্টা। কারো বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আমাদের সড়ক বিষয়ক উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে, এবং সে অনুযায়ী আমাদের মোবাইল টিমগুলো কাজ করে যাচ্ছে।
সড়কে কোরবানির পশুবাহী বাহনের কারণে যানজট তৈরি হয় বলে জানান সাধারণ মানুষ। দিনভর যানজটের স্থবিরতা কাটিয়ে সময়ের সাথে স্বাভাবিক হতে থাকে মহাসড়ক পরিস্থিতি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার শেষ দিনে ট্রেন লঞ্চে ছিল উপচে পড়া ভিড়। সদরঘাট টার্মিনাল থেকে দেরি করে নৌযান ছাড়ায় ক্ষোভ জানান ঘরমুখী মানুষ। পরিদর্শনে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ট্রেনে প্রচণ্ড ভিড়ে আসন পর্যন্ত পৌঁছাতে রীতিমতো যুদ্ধ করতে হয় যাত্রীদের। নিষেধাজ্ঞা লঙ্ঘন করে জীবনের ঝুঁকি নিয়ে ছাদে ওঠেন অনেকে। তানভীর হাসান মেঘকে নিয়ে রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। ঈদের বাকি আর কয়েক ঘন্টা, ওদিকে গ্রামের বাড়িতে অপেক্ষায় আপনজন। সেই সম্পর্কের টানে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠতে প্রাণপণ চেষ্টা। ট্রেনের ছাদে ওঠায় নিষেধাজ্ঞা থাকলেও সব নিয়ম হার মেনেছে ঘরমুখী যাত্রীদের কাছে। টিকিট টাকা দিয়েও তো পাওয়া যায় না, জানান তো লাগবে, যাইতে তো হবে বাসা। ফ্যামিলির সঙ্গে ঈদ কাটাইতে হবে, একটু কষ্ট হলেও মেনে নিতে হবে। ঈদযাত্রার শেষ দিনেও সময় মতো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় প্রতিটি ট্রেন। তবে প্রচণ্ড ভিড়ে হারিয়ে যায় স্বস্তি। আসন পর্যন্ত পৌঁছাতে রীতিমতো যুদ্ধে নামতে হয় যাত্রীদের। ঈদের সময় মানুষের চাপ তো থাকবে, সবাই বাড়ি যাবে, কিন্তু স্যার ফ্যান তো চলছে না আমাদের এখানে। সিন্ডিকেট আছে থাকার কারণে অগ্রিম টিকিট উধাও। এবারের রেল ব্যবস্থাপনায় আমি অনেক সন্তুষ্ট। এবারের টিকিট খুব যথাসময়ে আমরা পেয়েছি। শেষ মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। নৌযাত্রায় স্বস্তি থাকলেও লঞ্চগুলো দেরিতে ছাড়ায় ক্ষোভ জানান যাত্রীরা। শত বিরোধের মাঝখানেও যদি আমরা আনন্দ ফুর্তি করে যদি ঠেলাঠেলি করেও বাড়িতে যাইতে পারি, ফ্যামিলির সাথে যদি ঈদ আনন্দ উদযাপন করতে পারি, তাহলে এটা একটা মনের আনন্দ। লোক বেশি নিতেছে, এখনো লঞ্চ ছাড়তেছে না, প্রচুর লোক ঢুকানো হয়েছে। লঞ্চ ছাড়ার কথা কয়টা আমি জানি না আদৌ, কিন্তু এক ফুটা জায়গা নাই, দাঁড়ায় থাকার মতো জায়গা নাই। মহিলা সহকারে, অনেক মহিলারা বাচ্চা সহকারে ভোগান্তিতে আছে। টার্মিনাল পরিদর্শনে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেরিতে ছাড়া লঞ্চগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন থেকে যেই টাইম দিব ওই টাইম থেকে ওই টাইমের ভিতরে ছাড়বে। হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এর চেয়ে যেন বেশি না হয়, যেহেতু অনেক দূরের যাত্রী। আর দেশে যেন ওভারলোড না করে ওইটার দিকে খেয়াল রাখবেন, যেহেতু নদী পথে যাত্রা, বৃষ্টি ফিষ্টি হচ্ছে, ওয়েদার যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। নিরাপদে বাড়ি পৌঁছে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করবেন, তাই যাত্রাপথের সব কষ্ট হাসি মুখেই মেনে নিয়েছেন হাজার হাজার মানুষ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির পশু কিনতে বৃহস্পতিবার রাত পর্যন্ত হাটগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়। যদিও গরুর সংকট থাকায় হাঁকানো হয় বাড়তি দাম। নিয়ত পূরণে কেউ কেউ এই বাড়তি দামে গরু কিনেছেন, কেউ আবার খাসি কিংবা ছাগল কিনেই বাড়ি ফিরেছেন। রাজধানীতে গত 2 দিন ধরে বেশ জমজমাট কোরবানির পশুর হাট। এর মধ্যে অধিকাংশ হাটে নেই পর্যাপ্ত গরু, যদিও শেষ মুহূর্তে হাটগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। শুক্রবার রাজধানীর তেজগাঁও পশুর হাট ঘুরে দেখা যায় 90% স্থানই খালি। আর শেষ সময়ে যারা গরু কিনেছেন তাদের অভিযোগ, মানভেদে গরু প্রতি গুনতে হচ্ছে অন্তত 15 থেকে 20% বাড়তি অর্থ। এরপরও কোরবানির কথা বিবেচনায় বেশি দামেই কিনতে বাধ্য হচ্ছেন। বাজারে গরু খুবই কম এখন শেষ মুহূর্তে বাজারের দাম 1 লাখ টাকার নিচে কোনো গরু নাই। ঘুরছে, এখন একটু গরুর সংকট আছে আপাতত, হাট পুরাই খালি। গরু হাটে খুব কম, খুবই কম, দাম অনেক চড়া। চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে, ছোট হয়ে যেতেছে আর নাহলে বড় হয়ে যেতেছে, মাঝে এইটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যেতেছে মিলাইতে। বাড়তি নয়, বরং ন্যায্য দামে গরু বিক্রির দাবি বিক্রেতাদের। একবারে যে কম যে লাভ ছাড়া না, অল্প কয়েক টাকা লাভে আমরা গরু ছাড়িয়ে দিতেছি। এগুলো আমার দেশে কিনা 2,40,000, দাম বলে 200, কথাটা বুঝলেন? তাহলে কিনা 40, 10,000 খরচ, 50 লস, বড় গরু কাস্টমার নাই। কিছু আছে যে আমরা ছোট দামে বড় নিতে পারি কিনা। এদিকে নিজের চাহিদা অনুযায়ী দামে গরু কিনতে না পেরে অনেকেই কিনছেন খাসি বা ছাগল। খুশি মনে বাড়ি ফিরছেন কোরবানির পশু নিয়ে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জামাতে অংশ নিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আসছেন মুসল্লিরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, ঈদুল আজহার যে জামাত, সেটিতে অংশগ্রহণ করার জন্য রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দিকে আসছেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা। এবং এই জাতীয় মসজিদে
5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় শুরু হবে প্রথম জামাত, পরবর্তীতে 8টায় অনুষ্ঠিত হবে আরেকটি জামাত, এবং 9টায় অনুষ্ঠিত হবে একটি জামাত, 10টায় একটি জামাত, এবং সবশেষ যে ঈদুল আজহার যে জামাত, সেই ঈদুল আজহার জামাত সবশেষ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে 11:15 অর্থাৎ 10:45 ইতোমধ্যেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসতে শুরু করেছেন। অনেকেই সঙ্গে তাদের পরিবার পরিজনের, অর্থাৎ তারা তাদের ছোট বাচ্চা যারা রয়েছে পরিবারের সদস্য, সেই সর্বকনিষ্ঠ পরিবারের সদস্যদেরকে কিন্তু তারা নিয়ে আসছেন। অনেকেই একই ধরনের পোশাক পরিবারের সব সদস্যরা মিলে পড়ছেন। পাশাপাশি ইতোমধ্যেই কিন্তু মসজিদের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আসলে যে প্রতিচ্ছবি ভেসে উঠছে তার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ঈদের আনন্দ বা ঈদুল আজহার যে উদযাপনের প্রথম আনুষ্ঠানিকতা, সেই নামাজে অংশগ্রহণের জন্য মুসল্লিদের অধীর আগ্রহে অপেক্ষার বিষয়টি। পাশাপাশি খুতবার মাধ্যমেও কিন্তু যারা এই জামাতে ইমামতি করবেন তারা কিন্তু নানা দিক তুলে ধরছেন। নামাজের বিভিন্ন নিয়ম কানুন থেকে শুরু করে কুরবানির ইতিহাস, পাশাপাশি কুরবানির নিয়মগুলোও কিন্তু তুলে ধরা হচ্ছে। সব মিলিয়ে মুসল্লিদের আগমন এবং পদচারণায় মুখরিত হতে যাচ্ছে রাজধানীর এই যে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এবং অনেকে এই মসজিদে প্রথমবারের মতো জাতীয় মসজিদে নামাজ আদায় করতে এসেছেন। সেই স্মৃতিটাও কিন্তু তারা তাদের মুঠোফোনে ক্যামেরাবন্দির মাধ্যমে কিন্তু ধরে রাখতে চেয়েছেন বা ধরে রাখতে চাইছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এখানে একেবারে সর্বকনিষ্ঠ অর্থাৎ শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু ঠিক সারিবদ্ধভাবে এই জাতীয় মসজিদে প্রবেশ করছেন ঈদুল আজহার যে জামাত, সেই জামাত নামাজ আদায়ের জন্য। ঈদুল আজহার প্রথম জামাত যেটি, সেটিতে নামাজ আদায় করার জন্য একটু বাড়তি আগ্রহ থাকে। পাশাপাশি যদি বলতে যাই, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম হওয়ায় ঢাকা সহ ঢাকার আশেপাশের জেলাগুলো থেকে বলা চলে সারা বাংলাদেশ থেকে মুসল্লিরা কিন্তু এই জাতীয় মসজিদে ঈদুল আজহা বা ঈদের নামাজ পড়তে সবসময় আসেন। এবং এই ঈদের আরেকটি পর্ব যে আনুষ্ঠানিকতা রয়েছে কোরবানি, সেই কোরবানি যেন খুব দ্রুত শুরু করা যায় সেটির জন্য মুসল্লিদের বা মুসলমানদের অধীর আগ্রহে অপেক্ষা থাকে। সেই অধীর আগ্রহে অপেক্ষার পালাটি কিন্তু শেষ হতে যাচ্ছে, অর্থাৎ প্রথম জামাতে নামাজ শেষে তারা কিন্তু কোরবানির মাধ্যমে ঈদুল আজহার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতায় প্রবেশ করবেন। আমি যদি বলতে যাই, এখন আসলে সময় যতই বাড়ছে ততই কিন্তু মুসল্লিদের এই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ অভিমুখে যে অভিযাত্রা, সেই মুসল্লিদের উপস্থিতির সংখ্যাও কিন্তু বাড়ছে। পাশাপাশি মসজিদের মাইকে জামায়াত অর্থাৎ এই নামাজের জামাত, প্রথম জামাতের যিনি ইমাম রয়েছেন, তিনিও কিন্তু নিয়মকানুন সহ কোরবানির ইতিহাস, ঐতিহ্য এবং নিয়ম বর্ণনা করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে ঈদ উল ফিতরের জামাতের সর্বশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে। আজ 11 জিলহজ, হজের চতুর্থ দিন। প্রতি বছর হাজিরা মিনা প্রান্তরে জামারাতে শয়তানকে উদ্দেশ্য করে পাথর নিক্ষেপ করেন। 10 জিলহজ বড় জামারায়, 11 ও 12 জিলহজ 3 জামারাতে পাথর নিক্ষেপ করেন তারা। বিস্তারিত মুফতি আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবেহ করার সময় শয়তান যখন প্ররোচনা করার চেষ্টা করে, তখন তাকে পাথর নিক্ষেপ করেন আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শয়তান থেকে বাঁচার এই প্রচেষ্টাকে স্মরণ করে প্রতি বছর শয়তানকে পাথর নিক্ষেপ করেন হাজিরা। হাজিদের সাফা মারওয়ায় সাই, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, জামারাতে পাথর নিক্ষেপ এবং যারা হাজি নন তাদের উপর পশু কোরবানির আমল জারি করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রত্যেকটি হযরত ইব্রাহিম, হযরত হাজেরা ও হযরত ইসমাঈল আলাইহিমুস সালামের ত্যাগ ও চেষ্টার দৃষ্টান্ত। হাজিদের এসব কার্যাবলীর কারণ বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল্লাহর তাওয়াফ, সাফা মারওয়ার মধ্যে সাই এবং জামারাতে পাথর নিক্ষেপের বিধান আল্লাহ তাআলার জিকির প্রতিষ্ঠার জন্যই করা হয়েছে। প্রতি বছর সারা বিশ্ব থেকে আসা হাজিরা এই বিধানগুলো পালন করে দলে দলে আল্লাহ তাআলার জিকিরে শামিল হন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।
ঈদের টানা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত পাহাড়কন্যা বান্দরবান। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে জেলার বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। এদিকে দীর্ঘদিন পর রুমা ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সোহেল কান্থিনাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। নাগরিক জীবনের কর্মব্যস্ত কোলাহল ছেড়ে ছুটির দিনে অবকাশ যাপনে পাহাড় প্রিয়রা ছুটে আসে পাহাড়কন্যা বান্দরবানে। প্রতি ঈদের ছুটিতে পর্যটকের ঢল নামে এই পার্বত্য জেলায়। এবারও ঈদুল আজহার টানা ছুটিতে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে এই জেলায়। ইতিমধ্যে বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল, মোটেল, রিসোর্ট। পর্যটক পরনে শেষ সময়ে ধোয়া মোছায় ব্যস্ত সময় পার করছে হোটেল ব্যবসায়ীরা। ছুটিতে আমরা ভালো সাড়া পাচ্ছি এবং রুমা থানচি ওপেন হতে আমরা খুব খুশি। আশা করছি আসন্ন পর্যটক পাবো। 30% পর্যন্ত মূল্য ছাড় ঘোষণা করেছি। পর্যটন সংশ্লিষ্ট আছে সবাই কিন্তু পর্যটকদের বরণ করার জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে 6 জুন থেকে রুমা ও থানচি উপজেলার ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। শর্ত মেনে এই দুই উপজেলার দর্শনীয় স্থানে ভ্রমণ করতে পারবে পর্যটকরা। দীর্ঘ 13 মাস পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 50% পর্যটক রুমা এবং থানচির উদ্দেশ্যে আসে। এই দুইটা বন্ধ থাকাতে কিছু পর্যটকের ভাড়া ছিল, সেটা ইনশাআল্লাহ কাটিয়ে উঠবে বলে আমরা আশা করতেছি। যখন পর্যটক কেন্দ্রগুলো অনেকদিন ধরে বন্ধ ছিল, সেটা অনেকটাই প্রভাব পড়েছে আমাদের ব্যবসার উপরে। বন্ধটা খুলে দেওয়াতে পর্যটক এখন আরো বেশি করে উন্মুখ হয়ে আসবেন, বান্দরবানে ঘুরে যাবেন, সেটা আমাদের জন্য একটা পজিটিভ। পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও আনন্দদায়ক করতে নিরাপত্তা জোরদারের কথা জানায় ট্যুরিস্ট পুলিশ। সিভিল পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি দূরবর্তী থানচি এবং অন্যান্য দূরবর্তী যে পর্যটক স্পটগুলো আছে, জেলা পুলিশের সাথে সমন্বয় করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জেলায় পর্যটকদের জন্য রয়েছে শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও 4 শতাধিক চাঁদের গাড়ি। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। এদিকে ঈদুল আজহার টানা ছুটিতে একদিকে যখন ফাঁকা হয়ে পড়েছে রাজধানী ঢাকা, অন্যদিকে প্রকৃতির টানে দেশের পর্যটন স্পটগুলোতে বাড়ছে মানুষের ভিড়। কক্সবাজার, সিলেট, রাঙামাটির হোটেল, রিসোর্টগুলো ইতোমধ্যেই প্রায় পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। ভ্রমণ নির্বিঘ্ন করতে পর্যটন এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঈদুল আজহার টানা ছুটিতে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে গেছেন লাখো মানুষ। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি কেউ আবার প্রকৃতির মাঝে খুঁজে নেবেন প্রশান্তি। সম্ভাব্য ভ্রমণ পিপাসুদের আগমন বিবেচনায় এরই মধ্যে কক্সবাজার, সিলেট ও রাঙামাটির মতো জনপ্রিয় পর্যটন এলাকায় প্রস্তুতি নিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজারের হোটেল, মোটেল ও রিসোর্টের 80% কক্ষই বুকড। হিমছড়ি, ইনানি, মেরিন ড্রাইভও প্রস্তুত পর্যটকদের জন্য। মিউজিক সহকারে ফুডের যেই আমাদের শপগুলো আছে, সে প্রত্যেকটা সবই অ্যাক্টিভ থাকবে। পাশাপাশি কিডসরা যাতে রাত 11টা পর্যন্ত তাদের যে আনন্দময় ঘন মুহূর্ত যাতে উপভোগ করতে পারে, সেই ধরনেরও ব্যবস্থা আমরা রেখেছি। ঈদের 2 দিন পর থেকে মূলত আমরা বুকিংটা পাচ্ছি। এটা হলো 9 তারিখ থেকে। 9, 10, 11 অলরেডি আমরা ফিল আপ করে ফেলেছি। তবে অ্যাভারেজে ধরতে গেলে আমাদের 80% পর্যন্ত বুকিং অলরেডি হয়ে গেছে। এ পর্যন্ত আমাদের যেগুলি 3 স্টার এবং 5 স্টার মানের হোটেল, এগুলোতে প্রায় 90 থেকে 100% রুম বুকিং হয়েছে এবং আমাদের মিডল ক্লাসের হোটেলগুলি এ পর্যন্ত 50 থেকে 60% রুম বুকিং হয়েছে। সিলেটে এবার 5 লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা হোটেল, রিসোর্ট মালিকদের। রাঙামাটির রিতপাড়ের রিসোর্টগুলোতে এরই মধ্যে 100% বুকিং হয়ে গেছে। পর্যটকদের বরণে প্রস্তুত স্থানীয়রাও। পর্যটকদের বরণের জন্য আমরা অপেক্ষা করে আছি। গতানুগতিক ডিজাইনের চেয়ে একটু ব্যতিক্রম ডিজাইন রাখার চেষ্টা করতেছি এবার, যাতে সবাই আকৃষ্ট হয়। আশা করি এবার অনেকটা ব্যবসাটা ভালো হবে আর কি। আমাদের 3 জেলার প্রতিটি গন্তব্যে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজারের সমুদ্র স্থানে সতর্ক রয়েছে লাইফগার্ড দল। সিলেট ও রাঙামাটিতেও পর্যটকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। আমরা 3 স্তরের একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। যেসব অঞ্চল আসলে অপরাধপ্রবণ কক্সবাজারে, সেগুলোতে আমরা এবার বিশেষভাবে আমাদের টহল টিম এবং মোবাইল টিম রাখবো। এছাড়া সাদা পোশাকে পুলিশ থাকবে, আমাদের ফুড পেট্রোলিং থাকবে। ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোর প্রস্তুতি এবার উৎসবে নতুন মাত্রা যোগ করবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।
খুলনা উপকূলবর্তী অঞ্চলের মানুষের জন্য শিক্ষা ও চিকিৎসা সেবা পাওয়া যেন দুরূহ বিষয়। একদিকে যোগাযোগ ব্যবস্থায় অপ্রতুলতা, অন্যদিকে সুপেয় পানির জন্য পাড়ি দিতে হয় কয়েক কিলোমিটার। খুলনার পাইকগাছা উপজেলার হরিণখোলা গ্রাম থেকে ফিরে সেখানকার যাপিত জীবনের গল্প জানাবেন মাইমুনা হায়দার চৌধুরী। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। প্রকৃতি এখানে নিজস্ব গতিতে বহমান, কখনো মেঘাচ্ছন্ন আকাশ, কখনো রৌদ্রের খরতাপ, আবার মুহূর্তেই ঝুম বৃষ্টি। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের হরিণখোলা গ্রাম। এখানে কয়েক কিলোমিটার কাঁচা রাস্তা পাড়ি দিতে হয় স্কুলে যেতে। প্রতি বছরই প্লাবনের সঙ্গে লড়াই করে সব হারিয়ে আবার শূন্য থেকে শুরু করা যখন উপকূলবাসীর ভাগ্য হয়ে দাঁড়িয়েছে, সেখানে উন্নত সড়ক যেন অধরা স্বপ্ন। তাই তো ঘোড়ার গাড়ি আর নৌকায় যোগাযোগের ভরসা। জরুরি সেবা পেতে দুর্ভোগ যেন নিত্যদিনের ঘটনা এখানকার বাসিন্দাদের। একবিংশ শতাব্দীতে এসে আজও এই অঞ্চলের মানুষ বঞ্চিত হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন সুবিধা থেকে। আজকেও তাদের জন্য স্বপ্ন হয়ে রয়েছে উন্নত জীবনযাপন। মালামাল নেওয়া খুবই কষ্ট, গাড়ি ঘোড়া তো চলে না, এমনি কাঁচা রাস্তা আর ভাঙাচুরো অনেক। ওই ঠেলা গাড়ি, ঘোড়ার গাড়ি, ভ্যান এই সমস্তগুলো ঠেলে ঠুলে নিয়ে যেতে হয়। অসুস্থ হলে কোনো জায়গায় ডাক্তারের কাছে যেতে অসুবিধা হয়। আমাদের এখানে এমন জায়গা, আমাদের কোনো ব্যবসা বাণিজ্যই তারা এখানে আসতে পারে না। আমার বাচ্চা যখন পেটে ছিল 8 মাস তখন আমি বাড়ির থেকে বেরোয় গেছি যে আমি ডেলিভারি না হওয়ার জন্য বাসায় ফিরবো না, কারণ কি রাস্তাঘাটে খুবই অসুবিধা চলাচলের জন্য। বাচ্চার সময় যদি এরকম বৃষ্টির সময় হয় তাহলে তো নিয়ে যেতে তার কষ্টকর। অল্প বৃষ্টিতেই 1 হাঁটু পানি আর কাদা পেরিয়ে চলাচল করতে হয়। ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সময়ের দুর্দশার চিত্র আরও ভয়াবহ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নোনা জলে ঘেরা এই অঞ্চলে পানযোগ্য পানিরও তীব্র সংকট। কয়েক কিলোমিটার দূর থেকে সংগ্রহ করতে হয় সুপেয় পানি। বৃষ্টি যখন হয় তখন আমাদের পানি আনার খুবই সমস্যা হয়, কারণ অনেক দূরে পানি আনতে হয়। বর্ষা হলে আমরা আর আর্থিক পানি নেই, কাদায় বাড়িতে বেরোনোর জায়গা নেই। বেঁচে থাকার জন্য যে পানিটা প্রয়োজন সেটাও আনতে গেলে আমাদের 1 কিলোমিটার দূরে যেতে হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করে ইউনিয়ন পরিষদ। যোগাযোগ ব্যবস্থার কারণে কৃষকরা একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকায় রাস্তাঘাট করতে পারলে সেটা ভালো হয়। যোগাযোগ ব্যবস্থা যদি ভালো করা যায় সে এলাকা দ্রুত ডেভেলপ হয়। সুপেয় পানির সংকট কাটাতে বৃষ্টির পানি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস মিললেও তা কতটা চাহিদা মেটাবে তা নিয়ে সংশয়ে উপকূলের মানুষ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, খুলনা। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে গত বছরের আগস্টে ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 102টি স্থান ভেঙে দেখা দিয়েছিল ভয়াবহ বন্যা। এসব অংশ পানি উন্নয়ন বোর্ড মেরামত করলেও বেশিরভাগই ফের ধস আর ফাটল দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, মেরামতের অর্থ 9-6 করে নিম্নমানের কাজ হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, অনিয়ম হলে খতিয়ে দেখার পাশাপাশি টেকসই বাঁধ নির্মাণ করা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। ফেনীর মুহুরী কহুয়া সিলুনিয়া নদীর দুতীরে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে গত বছর রেকর্ড সংখ্যক স্থানে ভেঙে যায়। পানি ঢুকে প্লাবিত হয়েছিল ফেনী, নোয়াখালী, কুমিল্লার বিস্তীর্ণ জনপদ। ভেঙে যাওয়া 102টি বাঁধ প্রায় 20 কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ড মেরামত করে। তবে সেসব বাঁধের অংশে আবারও ধরেছে ফাটল, কোথাও কোথাও ধসে পড়েছে। স্থানীয়রা বলছেন, মেরামতের অর্থ লোপাট করে যেনতেনভাবে কাজ করার কারণেই এমন দশা। বাঁধের সাথে টেনে লইছে, লই বাঁধছে, এখন আবার বাঁধের সাথে তুন মাটিটা নেমে যায়। কাজ মেরামত করতে এসে কালে প্রত্যেক বছর কিন্তু শেষ হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড সঠিকভাবে এই বাঁধগুলো সংস্কার না করে কোনো রকম কাজ করে, যে কারণে পরের বছরগুলোতে আবারও বেড়িবাঁধের ভাঙন সৃষ্টি হয়। মুহুরী এবং কহুয়া সিলুনিয়ার টেকসই বাঁধ নির্মাণ, এটা স্যার আমাদের বিকল্প আর কোনো কিছু নেই। গত 1 জুন টানা 4 দিনের ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে মুহুরী কহুয়া সিলুনিয়া নদীর পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি না আসতেই বাঁধে ভাঙন দেখা দেয়। এতে ফের বন্যার আতঙ্কে নদী পাড়ের কয়েক হাজার বাসিন্দা সহ পুরো জনপদের মানুষ। কাজের অনিয়ম খতিয়ে দেখা আর টেকসই বাঁধ নির্মাণ প্রক্রিয়া দিন জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। যেসব ত্রুটি বিচ্ছেদ হয়েছে
সেগুলো ঠিকাদারকে দিয়ে আমরা করাই নিচ্ছি এবং না হয় তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। পানি উন্নয়ন বোর্ড, সরকার এবং জেলা প্রশাসন সবাই চেষ্টা করব যাতে কম বাঁধ ভাঙে এবং আমরা যেন জনগণকে স্বস্তি দিতে পারি। 2024 সালে ভয়াবহ বন্যায় পানিবন্দী ছিলেন এই অঞ্চলের 10 লাখেরও বেশি মানুষ। প্রাণহানি হয় 35 জনের। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। এদিকে টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে রাঙামাটিতে ক্ষতির মুখে সড়ক ও জনপদ বিভাগের অধীনে থাকা বেশ কয়েকটি সড়ক। এতে চলাচলে বেড়েছে ঝুঁকি। স্থানীয়রা বলছেন ভারী বর্ষণ অব্যাহত থাকলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সড়ক যোগাযোগ। তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকা। পাহাড়ি ঢলে ধসে গেছে সড়কের পাশের মাটি। বিলীন একটি বসতঘর, যার চিহ্ন এখনও পড়ে আছে ক্ষতিগ্রস্ত এলাকায়। ঝুঁকিতে আরও অন্তত 2টি বাড়ি। রাঙামাটির কাউখালী উপজেলার অন্তত 20 কিলোমিটার এলাকার পানি প্রবাহিত হয় কলাবাগানের ছড়া দিয়ে। সেই ছড়ার মধ্যে স্থাপনা নির্মাণ করে পানি প্রবাহ কমানোর চেষ্টা করছেন স্থানীয়রা। তারপরেও বিলীন সড়কের পাশের 10 ফুট ভূমি। এতে ঝুঁকিতে পড়েছে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক। বিভিন্ন স্থান থেকে মাটি সরে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সামনে দিয়ে যদি ওয়াল না দিই তাহলে আমার বাড়িটাও টিকবে না। বাড়ি ভেঙে যেতেছে, আমাদের যাইবার মতো কোনো জায়গা নেই। বাংতে কিন্তু এই যে কিছুদিনের ভিতরে আগে কিন্তু এখানে বসত বাড়ি ঘর সব ছিল। এইসব একটা ভাঙিয়ে গেলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে। আমাদের অনেক রিস্ক গাড়ি চালাইতে। এদিকে দেয়াল নির্মাণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। এখানে একটা প্রোটেক্টিভ ওয়ার্কের কাজ করব যেন ভবিষ্যতে এখানে কোনো যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত না হয়। সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে গেল সপ্তাহের টানা বর্ষণে জেলায় বিভিন্ন সড়কের অন্তত 7টি স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। পাবনার ঈশ্বরদীতে বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের ঘটনায় দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেই চলেছে। গত 2 সপ্তাহে 7 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত 20 জন। স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে ভারী অস্ত্র বহন করলেও প্রশাসন কাউকে গ্রেফতার করতে পারেনি। যদিও পুলিশ বলেছে তারা অপরাধীদের গ্রেফতারে তৎপর। সবুজ মোল্লার রিপোর্ট। গুলি ছুটতে ছুটতে কখনো আসে স্পিড বোটে, কখনো বা ট্রলারে, এরপর নেমে যায় তীরে। ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালায় বসতবাড়িতে, লুটপাট করে মালামাল। পাবনার ঈশ্বরদী উপজেলার সারা ইউনিয়নের ইসলামপাড়া বালুরঘাট এলাকায় গত বৃহস্পতিবারের দৃশ্য এটি। বালুমহাল ও আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে এমন কাণ্ডে আতঙ্কে স্থানীয়রা। তারা জানান, নাটোরের লালপুরের কাকন বাহিনী দীর্ঘদিন ধরে লালপুর ও ঈশ্বরদীর বালুমহাল নিয়ন্ত্রণ করে আসছে। এর মধ্যে সপ্তাহখানেক ধরে প্রায়ই কাকন বাহিনী নদীপথে এসে বালু ব্যবসায়ী ও স্থানীয়দের লক্ষ্য করে এলোপাতারি গুলিবর্ষণ করছে। মাছ ধরা ও নদীপথে চলাচলে বাধা দিচ্ছে জেলে ও কৃষকদের। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বালু ব্যবসায়ীদের অফিস ভাঙচুর ও লুটপাট করে কাকন বাহিনী। তাই নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা, দিয়েছেন থানায় লিখিত অভিযোগও। আমরা তো ব্যবসায়িক মাইন্ডে গেছি, ভালোভাবে গেছি, এখন ওদের চাওয়া পাওয়াটা কি সেটা তো আমরা বলতে পারবো না। নদীর থেকে আইসে আইসা গুলি করে যাচ্ছে, আবার দেখি ওই ঘরে ও ঘরে লুটপাট করতেছে। অনেক মানুষই ছিল, কিছু মানুষ পালাই চলে গেছে। আমরা কর্ম অবস্থায় কর্মচারী যা ছিলাম তাদের মধ্যে 7 জন আমরা এই আহতটা হয়েছে। খবর পেয়ে এলাকাটি পরিদর্শন করে যৌথ বাহিনী। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এই সংক্রান্তে মামলার রুজুর আইনগত যে দিকগুলো এগুলো প্রক্রিয়াধীন আছে। ইজারা থেকে যারা বালু নিয়ে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতেছে। আমরা যখন আসছি তখন থেকে কিছু নাই। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে রয়েছে নদী পাড়ের অন্তত 5 শতাধিক পরিবার। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন সহকর্মী সাদিক হাসান ইমন। ধন্যবাদ আইরিন। পরবর্তী সংবাদগুলো নিয়ে ফিরছি কিছুক্ষণ পরই। কিছুক্ষণের মধ্যেই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে শুরু হবে ঈদুল আজহার প্রথম জামাত। সেখানে আছেন সহকর্মী শাকির আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে।
ঈদুল আজহার যে প্রথম জামাত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সেটি 7টায় অনুষ্ঠিত হবে। আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি রয়েছে সেই প্রথম জামাতে অংশগ্রহণের জন্য ঢাকা সহ আশেপাশের জেলাগুলো থেকে কিন্তু ইতোমধ্যেই মুসল্লিরা বাইতুল মোকাররমে এসে জমায়েত হয়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু এবছর ঈদুল আজহার 5টি জামাত অনুষ্ঠিত হবে। সেই প্রথম জামাতটি 7টায় শুরু হবে, পরবর্তীতে সকাল 8টায় দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত সকাল 9টায়, চতুর্থ জামাত যেটি সেটি 10টায় এবং পৌনে 11টায় অর্থাৎ 10টা 45 মিনিটে সবশেষ অর্থাৎ পঞ্চম জামাত যেটি সেই পঞ্চম জামাত ঈদুল আজহার সেটি অনুষ্ঠিত হবে বাইতুল মোকাররমে। প্রথম যে জামাত সেটিতে ইমামতি করবেন ঢাকার তামিনুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর খলিলুর রহমান মাদানী। পরবর্তীতে বিভিন্ন ইমামগণ পরবর্তী জামাত যেগুলো রয়েছে সেই জামাতগুলোতে ইমামতি করবেন। ইতোমধ্যেই কিন্তু মুসল্লিরা সেই নামাজের জন্য যে আনুষ্ঠানিক প্রস্তুতি সেটি তারা নিয়েছেন এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেয়েছি ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা কিন্তু এই বাইতুল মোকাররমকে কেন্দ্র করে উপস্থিত হচ্ছেন। আসলে অনেকেই পরিবারের সব সদস্যরা মিলে একসঙ্গে নামাজ আদায়ের জন্য এসেছেন, একই পোশাকে এসেছেন অনেকে। আমরা দেখতে পেয়েছি শুধু সর্বসাধারণ মানুষ নয়, যারা আসলে পেশাজীবী রয়েছেন তারাও কিন্তু পেশার তাগিদে যারা ঢাকায় অবস্থান করছে তারাও কিন্তু এসেছেন। তৃতীয় লিঙ্গের মানুষজনও কিন্তু সেই ঈদুল আজহার যে প্রথম জামাত সেই জামাতে অংশগ্রহণ করার জন্য জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে উপস্থিত হয়েছেন। এবং এখন কিন্তু এই প্রথম জামাত যেটি সেটি শুরু হওয়ার যে চূড়ান্ত পর্ব সেটি চলছে। প্রথম জামাতে ইমামতি করবেন ডক্টর খলিলুর রহমান মাদানী, যিনি ঢাকার তামিনুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ। পাশাপাশি এর আগে কিন্তু সকাল 6:30 থেকেই কিন্তু যে ইমাম যিনি রয়েছেন প্রথম জামাতের তিনি কিন্তু কোরবানির ইতিহাস, পাশাপাশি কোরবানির যে মাসলা মাসাইল রয়েছে অর্থাৎ যে নিয়ম কানুন রয়েছে সেগুলো কিন্তু তিনি মুসল্লিদের উদ্দেশ্যে তার যে বয়ান সেই বয়ানের মাধ্যমে মুসল্লিদের উদ্দেশ্যে কিন্তু তিনি তুলে ধরেছেন এবং কোরবানির যে নিয়ম কানুন সেগুলো তিনি আসলে বর্ণনা করেছেন মুসল্লিদের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লিরা কিন্তু নামাজের জন্য চূড়ান্তভাবে যে আসলে দাঁড়িয়ে যাওয়া সেই সর্বশেষ প্রস্তুতি যেটি সেটি তারা কিন্তু নামাজের জন্য প্রথম জামাতে অংশগ্রহণ করার জন্য ইতোমধ্যেই তারা কিন্তু দাঁড়িয়ে গিয়েছেন এবং ইমাম সাহেবও আসলে কিভাবে এই নামাজটি আদায় করতে হয় সেই নামাজের নিয়ম কানুন যেটি সেটি কিন্তু মুসল্লিদের উদ্দেশ্যে বর্ণনা করছেন। এবং যদি বলতে যাই যে এবছর অন্যান্য বছরের মতোই ঈদুল আজহার যে 5টি জামাত সেই ঈদুল আজহার 5টি জামাত কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হচ্ছে। এখন নামাজ শুরু হয়েছে, আমরা সেটি দেখানোর চেষ্টা করব। সব খালি 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 আমার সামনে এইটুকু ছাড়া পিছনে সব খালি।
পারবো এটা সিনেমা না, কিন্তু এটা লাইভ। আপনি ডাইনামামে দেখবেন তো, সরেন। ঢুকে যায় খালি, ডাইনামামে দেখতে হবে। উত্তর মাথা নিয়ে একটা ঢুকে গেছে। আপনি দৌড় গুলাইবেন নি।
জামাতটি কিন্তু ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এখন খুতবা পাঠ, যেটি নামাজের একটি অন্যতম অংশ, সেই খুতবা পাঠ করবেন ডক্টর খলিলুর রহমান মাদানী। এর আগে কিন্তু তিনি মুসল্লিদের উদ্দেশ্যে কোরবানির নিয়ম কানুন থেকে শুরু করে এই নামাজের পদ্ধতি যেটি রয়েছে সেই নামাজের পদ্ধতিটিও কিন্তু আসলে তিনি কিন্তু মুসল্লিদের উদ্দেশ্যে বর্ণনা করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আরও 5টি জামাত কিন্তু ঈদুল আজহার এই বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। সকাল 7টায় শুরু হয়ে 11:15 পর্যন্ত মোট 5টি জামাত ঈদুল আজহার এই বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হচ্ছে। খুতবার মাধ্যমে আসলে ঈদুল আজহার যে প্রথম জামাতের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে। পাশাপাশি এই নামাজের পরবর্তীতে কিন্তু দেশ জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহের জন্য আসলে মোনাজাতের মাধ্যমে দোয়া করা হবে। পাশাপাশি আমরা জানি যে ফিলিস্তিনে মজলুম নির্যাতিত মুসলমান রয়েছেন, তাদের জন্য বিশেষ দোয়া সেটি আসলে মোনাজাতের মাধ্যমে মুসল্লিরা করবেন। এবং পরবর্তী জামাত সেটি সকাল 8টায় এবং 9টায় 10টায় এবং সবশেষ জামাত 11:15 অর্থাৎ 10:45 এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। এবং দেশের শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় কিন্তু তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলবেন, এমনটি কিন্তু তারা বলছেন। আনন্দের পাশাপাশি আজকের এই দিনটি কিন্তু ত্যাগেরও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে ত্যাগ করার মাধ্যমে বা কোরবানি দেওয়ার মাধ্যমে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সন্তুষ্টি অর্জনের পরীক্ষা সেটিতে তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সেটিরই কিন্তু ধারাবাহিকতায় যুগে যুগে কোরবানির যে বিধান সেটি প্রচলিত ছিল। এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্যও কিন্তু এই যে কোরবানি রয়েছে সেই পশু জবাইয়ের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের যে পরীক্ষা সেটিতে উত্তীর্ণ হওয়ার যে বিধান সেটি রয়েছে। এবং এই যে ঈদুল আজহা সেটির অন্যতম একটি প্রথম আনুষ্ঠানিকতা হচ্ছে জামাত নামাজ আদায় করা। সেই ঈদের নামাজ আদায়ের জন্য কিন্তু মুসল্লিরা তাদের পছন্দের জায়গার শীর্ষে আসলে অন্যতম জাতীয় ঈদগাহের পাশাপাশি বায়তুল মোকাররম, সেই বায়তুল মোকাররমে কিন্তু তারা উপস্থিত হন। এবং তারা কিন্তু ইতোমধ্যেই যে প্রথম জামাত সেটি শেষ করেছেন এবং প্রথম জামাতে দেশ জাতি এবং মুসলিম উম্মাহের সমৃদ্ধি কামনা করেছেন। এবং এই জামাতে যিনি ইমামতি করছেন ডক্টর খলিলুর রহমান মাদানী, তিনি কিন্তু মুসল্লিদের উদ্দেশ্যে কোরবানির যে বিধিবিধানগুলো রয়েছে সেই বিধিবিধানগুলো কিভাবে কোরবানি করতে হবে এবং কিভাবে কোরবানি করলে ত্রুটি মুক্ত একটি কোরবানি বা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায় এমন একটি কোরবানি হবে, সেই বিধিবিধানগুলো কিন্তু তিনি ইতোমধ্যেই মুসল্লিদের উদ্দেশ্যে বাতলে দিয়েছেন। পাশাপাশি নামাজের যে নিয়ম রয়েছে এটি বিশেষ পদ্ধতিতে এই নামাজটি আসলে আদায় করতে হয়, 2 রাকাত নামাজ, সেই নামাজের পদ্ধতি কিন্তু তিনি বর্ণনা করেছেন। পাশাপাশি কোরবানির যে ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরবর্তীতে আসলে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর এই কোরবানির যে বিধিবিধান সেটি এসেছে, সেই জিনিসটিও কিন্তু তিনি তার বয়ান যেটি রয়েছে তিনি তার বয়ানে বর্ণনা করছেন। পরবর্তী জামাতগুলোতে নিশ্চয়ই যারা ইমাম রয়েছেন তারাও কোরবানির বিধিবিধান বর্ণনা করার পাশাপাশি কোরবানির ইতিহাস তুলে ধরবেন, গুরুত্ব তুলে ধরবেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কী ধরনের কোরবানি করা উচিত সেই বিধিবিধানগুলো বা সেই পদ্ধতিগুলো কিন্তু তারা নিশ্চয়ই মুসল্লিদের উদ্দেশ্যে তুলে ধরবেন, এমনটি কিন্তু প্রত্যাশা করছেন মুসল্লিরা। প্রথম জামাত শেষে দ্বিতীয় জামাতের যারা মুসল্লি আছেন তারা কিন্তু অধীর আগ্রহে সেই মসজিদ চত্বরে অবস্থান করছেন। শুধু ঢাকা নয়, ঢাকার পাশাপাশি আর সারা দেশে জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমরা চলে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। ঠিক 10 মিনিট পরে কিন্তু চট্টগ্রামের যে প্রথম এবং প্রধান যে ঈদ জামাত চট্টগ্রামে যে জমিয়তুল ফালা জামে মসজিদে অনুষ্ঠিত হবে, এখানে উপস্থিত থাকবেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এবং দ্বিতীয় আরেকটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এখানে ঠিক
8:30টায়। তো সব কিছু মিলে যেটি বলা, আমরা সকাল থেকেই দেখেছি দূর দূরান্ত থেকে কিন্তু যে মুসল্লিরা যারা ছিল তারা কিন্তু ঈদের এই নামাজে অংশ নেওয়ার জন্য তারা এসেছেন, গায়ে নতুন কাপড় এবং আতর মেখে তারা আসছেন। তো এখানে ইমামতি করবেন এই প্রথম ঈদ জামাতে তিনি হচ্ছেন খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ জালাউদ্দিন আল কাদরি, তিনি কিন্তু এখানে ইমামতি রাখবেন এবং ঠিক 8:30টার দিকে দ্বিতীয় আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবং চট্টগ্রামের যে 41টি যে ওয়ার্ড রয়েছে প্রতিটি ওয়ার্ডে কিন্তু সিটি কর্পোরেশনের অধীনে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে আমরা চট্টগ্রামে বিভিন্ন জায়গায় দেখেছি 7টায়ও কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তো এখানে আর 10 মিনিট পরও কিন্তু প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে, কারণ চট্টগ্রামের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে সবার আবেগ এবং ঐতিহ্যবাহী যে মসজিদ সেটি হচ্ছে এই জামিয়াতুল ফালাহ জামে মসজিদ। এখানে এই যে চট্টগ্রামের মূল নাবি বলা যায়, এখানে প্রধান এবং প্রথম ঈদ জামাত হয়। তো আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢোকার সময় কিন্তু বিভিন্ন যারা ঢুকছেন তাদেরকে কিন্তু বিভিন্ন চেক করে ঢোকানো হচ্ছে এবং পর্যাপ্ত পুলিশের সদস্য পাশাপাশি আনসার সদস্যরা রয়েছে। এবং চট্টগ্রামে যে 41টি ওয়ার্ড রয়েছে সেই 41টি ওয়ার্ড থেকেও কিন্তু মানুষ আসছেন এই ঈদুল আজহার নামাজে অংশ নেওয়ার জন্য, কারণ মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে দুটি ঈদ, সেটা হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তো আমার কাছে এই ছিল চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ থেকে সর্বশেষ তথ্য। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি বরিশালে অপুর কাছে। আমাকে হিসাব দিতে হবে। যথাযোগ্য মর্যাদায় বরিশালেও ঈদুল আজহার আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে সকাল থেকে। এই মুহূর্তে আমি আছি বরিশালের হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে। এখানে ঈদের নামাজ আদায় করা হবে সকাল নির্ধারিত সময় 7:30টা। এই মুহূর্তে বয়ান চলছে। এরই মধ্যে এই ঈদগাহ ময়দান পূর্ণ প্রায় মুসল্লিদের পদচারণায়। বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশালের জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দলের, বিশেষ করে দেখতে পাচ্ছি বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল মহানগরের সভাপতি, মহানগরের সাধারণ সম্পাদক রয়েছেন। এখানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রয়েছেন। এখানে জাতীয় পার্টি রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই নামাজ আদায় করতে এখানে এসেছেন। সাধারণ মুসলিমরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও তৎপরতা কিন্তু আমরা দেখছি। যারাই এই ঈদগাহ ময়দানে প্রবেশ করছেন তাদেরকে ডিটেক্টর মেটালের মাধ্যমে তাদের এখানে প্রবেশ করানো হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং আশপাশেও কিন্তু ব্যানার ফেস্টুনের সাজসজ্জা রয়েছে। এই ঈদের নামাজে পরপর যেটি হবে, স্বাভাবিকভাবেই পশু কুরবানি করা হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কুরবানি করা হবে এবং পশু কুরবানির পরপর বর্জ্য ব্যবস্থাপনার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের প্রায় 5 শতাধিক পরিচ্ছন্নতা কর্মীরা তারা শহরের বিভিন্ন জায়গায় তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। এবং ব্যক্তি উদ্যোগেও সাধারণ মানুষ, এটি বরিশালের একটি ভিন্নতা রয়েছে। বরিশালে আমরা দেখি যে প্রতি বছরই সাধারণ মানুষ যারা ব্যক্তি উদ্যোগেই এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিজ নিজ বাড়ির আঙিনায় করে থাকেন। তার বাইরেও কিন্তু বরিশালের বিভাগীয় কমিশনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিকের যিনি দায়িত্বে রয়েছেন মোহাম্মদ রায়হান কাউসার, তিনি আহ্বান জানিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা করবার জন্য সকলকে আহ্বান জানিয়েছে। একটু বাদেই নামাজ আদায় শুরু হবে ঠিক 7:30টায়। আমার কাছে আপাতত বরিশাল থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। ঈদ উদযাপন এবং ঈদুল আজহার জামাতের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আমরা আবারও এই খবরে ফিরব, কিন্তু এই মুহূর্তে একটি বিরতি নিয়ে নিচ্ছি। দেখছেন ভোরের সময়, সঙ্গে থাকুন। খবরে ছিলাম কিছুক্ষণের মধ্যে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত শুরু হবে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি সেখানে। ইতিমধ্যেই ঈদের নামাজে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে উপস্থিত হয়েছেন জাতীয় ঈদগাহ ময়দানে। তার সঙ্গে অন্যান্য উপদেষ্টারাও রয়েছেন। আমরা অন্যান্য উপদেষ্টাদেরকে সঙ্গে করে ডক্টর মোহাম্মদ ইউনূস 7:30 ঠিক কয়েক মিনিট আগেই তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যে তিনি আসার সময় মুসল্লিদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি এই যে সামনের সারিতে অংশ নিয়েছেন। এখন খুতবা চলছে, খুতবা শেষেই শুরু হবে ঈদের নামাজ। এখানে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস নয়, রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ
ব্যক্তিরাও কিন্তু সেই একই জামাতে অংশ নিয়েছেন। আমরা দেখছি যে এখানে বেশ কয়েকজন উপদেষ্টা এসেছেন, সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ডানে এবং বামে আমরা দেখতে পাচ্ছি দুইজন উপদেষ্টা, একজন ছাত্রদের পক্ষ থেকে যিনি উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এবং অপর প্রান্তে ফাউজুল কবির খান, তাদেরকে নিয়ে তিনি এখানে বসেছেন। এবং এখানে শুধুমাত্র আমরা রাজনৈতিক দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি নেতা এবং যার মেয়রের শপথ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে সেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আমরা দেখেছি যে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। ঈদ জামাতে তিনি অংশ নিয়েছেন। এখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এখানে প্রবেশের সুযোগ পাবেন। বেশ কিছু এখানে উপস্থিত হয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। সকাল 8:30টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেই জামাতে অংশ নিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা তিনি ইতোমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং অন্যান্য যারা মুসল্লিরা ভোরের আলো ফোটার আগেই মুসল্লিদের আসলে ঢল নামে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য। শুধুমাত্র ঢাকা নয়, ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানের আশেপাশের যে এলাকা রয়েছে সেই এলাকার বাইরে থেকেও আমরা দেখেছি, বিশেষ করে টঙ্গী, যাত্রাবাড়ি, উত্তরা এ সমস্ত জায়গা থেকেও কিন্তু অসংখ্য মুসল্লি এখানে এসে উপস্থিত হয়েছেন ঈদ জামাতে অংশ নিতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ আগে সেখানে এসে উপস্থিত হয়েছেন ঈদ জামাতে অংশ নেওয়ার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি কয়েকজন উপদেষ্টা এখানে কিন্তু নামাজে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই ঈদ জামাতে অংশ নেবেন। আমরা ইতিমধ্যেই দেখেছি বিএনপি নেতা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যার শপথকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে কিছুটা, সেই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনিও এখানে এসে উপস্থিত হয়েছেন। শুধু রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা জড়িত এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়, আমরা দেখেছি যে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখানে উপস্থিত হয়েছেন। এখনই ঈদের জামাতের জন্য সবাই নামাজ শুরু হবে। সবাইকে কাতারবন্দি হওয়ার জন্য মাইক থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে। কাতারবন্দি হয়ে গেলেই নামাজ শুরু হবে। আমরা সরাসরি সেই নামাজের সম্প্রচারে চলে যাব। আমরা আসলে লাইভটি এখন যেহেতু ঈদের নামাজ শুরু হবে, নামাজ চলাকালীন সময় আসলে কথা বলাটা সমস্যার এবং কথা বলাটা আসলে অনুচিত, যেই কারণে আমরা এখন সরাসরি ঈদ জামাতের লাইভ সম্প্রচার দর্শকদেরকে দেখাতে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ।
আমি নামাজে বলার সময় হয়তো বলেছিলাম যে নামার পরে ইমাম সাহেব আহমদুল্লাহ বিসমিল্লাহ বলুন, তারপরে অতিরিক্ত শব্দগুলো বললেন। বিষয়টা এখন না, নামার পরে ঠিক আছে, কিন্তু তাকবীরের পরে যখন ফাতিহা পড়া শুরু করবেন তখন ইমাম সাহেব ফাতিহার আগে আহমদুল্লাহ বিসমিল্লাহ বলবেন। আমরা ওইভাবে আমল করেছি। শুরু হোক ভাই, শুরুই তো الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله نحمده ونستعينه যাব শুরু করব। ঈদগাহ ময়দানের যে ঈদের প্রধান জামাত সেটি অনুষ্ঠিত হয়েছে, সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সেই ঈদ জামাতে অংশ নিয়েছেন আরও কয়েকজন উপদেষ্টা। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, ক্রীড়া ও যুব স্থানীয় সরকার ও
এলজিআরডি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আছেন রেলপথ এবং জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান সহ অনেকেই এখানে শুধুমাত্র রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি না, আরও হচ্ছে যে যারা সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনেও যারা পরিচিত প্রভাবশালী এরকম ব্যক্তিবর্গও সেখানে অংশ নিয়েছেন। নামাজ শেষে এখন এখানে খুতবা চলছে, সেই খুতবায় সবাই আসলে শুনছেন। আর এখানে অনেক রাজনৈতিক দলের নেতাদেরকেও আমরা দেখেছি যারা অংশ নিয়েছেন। নামাজ শেষে এখন চলছে খুতবা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের অনেক সদস্য সেই খুতবা মনোযোগ দিয়ে শুনছেন। এই ঈদের জামাত সকাল 7:30টায় শুরু হয়। 7:30টার ঈদ জামাতে অংশ নিতে ঢাকার আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকেও কিন্তু আমরা এখানে দেখেছি মুসল্লিরা এসেছেন। যেহেতু প্রধান উপদেষ্টা সেই জামাতে অংশ নেবেন, সুতরাং অনেকের কাছে সেটি বাড়তি আকর্ষণ ছিল। আমরা দেখেছি যাত্রাবাড়ি, উত্তরা, টঙ্গী থেকেও মুসল্লিরা আসলে সকাল থেকেই সেখানে এসে উপস্থিত হয়েছেন এবং হচ্ছে তারা ঈদ জামাতে অংশ নিয়েছেন। যদি বলি তাহলে হচ্ছে যে পুরো নিরাপত্তা বলয় এক কঠিনভাবে সাজানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো জাতীয় ঈদগাহ ময়দানের চারিপাশকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। সকাল থেকে মুসল্লিদেরকে প্রবেশ করতে হলে অন্তত 4 থেকে 5টি নিরাপত্তা বলয় পেরিয়ে জাতীয় ঈদগাহ ময়দানের মধ্যে তাদেরকে প্রবেশ করতে হয়েছে। আর্চওয়ে ছাড়াও মেটাল ডিটেক্টর দিয়ে কয়েক দফা তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করেই আসলে ভিতরে প্রবেশ করানো হয়েছে। এরপরে সকাল 7:30টার দিকে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য। এখন চলছে খুতবা। সেই খুতবা আসলে শুনছেন। খুতবা শেষে এই আগত মুসল্লিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে, সম্ভাবনা আছে তিনি আসলে এখানে কথা বলার জন্য। তিনি আসলে কি বলতে চান, তিনি দেশবাসীকে আজকে কি বার্তা দিতে চান সেটা শোনার জন্য অধীর আগ্রহে মুসল্লিরা অপেক্ষা করছেন। আর জামাত শেষ হওয়ার পরে এখন পর্যন্ত কাউকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়নি, কারণ এখানে তার সিকিউরিটি কনসার্ন রয়েছে, যে কারণে তিনি এখান থেকে বের হবেন। তারপরে যখন এসএসএফ জনসাধারণ মুসল্লিদেরকে বের হওয়ার অনুমতি দিবে তখনই শুধুমাত্র তারা বেরোতে পারবে। এখন আসলে খুতবা চলছে, নামাজ শেষ হয়েছে এবং উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা যিনি ঈদ জামাত সম্পন্ন করেছেন, ঈদের নামাজ তিনি আদায় করেছেন। নামাজ আদায়ের পরে এখন খুতবা চলছে। আমরা কিছু খুতবার অংশ বিশেষ আসলে এখন একটু দর্শকদেরকে শোনাতে চাই, দেখাতে চাই। اللهم اجعل لهم من لدنك وليا واجعل لهم من لدنك نصيرا اللهم اجعل لهم من لدنك وليا واجعل لهم من لدنك نصيرا يا كريم يا رحمن يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا اله الا العالمين لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم اعطنا جميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا بالآيات المعامل الحكيم أقول قولي هذا
له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا مولانا محمد النبي وعلى آله وصحبه وسلم تسليما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله برحمتك يا ولي সবাইকে আজকে 100 ঈদের জামাতে পেলাম, সবাইকে ঈদ মোবারক জানালাম। সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয়। দেশের নানা প্রান্ত থেকে যুক্ত হয়ে সহকর্মীরা ঈদ উদযাপন এবং ঈদুল আজহার জামাতের খবর জানাচ্ছিলেন। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।